আচ্ছা, তোমাদের লিমিটেড মেথড স্টার্ট করছি। একটু ফার্স্ট এগোবে ক্লাস, ঠিক আছে? সুতরাং তোমরা একটু বাড়িতে সিরিয়াসলি পড়াশোনাটা করো। তো লিমিটেড মেথড অফ ডিজাইন আমরা ওয়ার্কিং স্টেজ জানলাম কী জিনিস। লিমিটেড মেথড সব থেকে আপডেটেড মেথড এখনও অবধি। লেটেস্ট যে মেথড ইউজ করা হয় সেটা হচ্ছে লিমিটেড মেথড। তো লিমিটেড মেথডে কোনো স্ট্রাকচারকে ফেল করেছে বা আনসার্ভিসেবল তখনই বলা হয় যখন সেটা একটা সার্টেন লিমিট ক্রস করে। সেই লিমিটগুলো কী কী সেগুলো পরে আসছে। ওকে। তো লিমিটেড মেথডের ডিজাইনে আমাদের মেনলি 5টা অ্যাসপেক্ট খেয়াল রাখতে হবে, মানে ডিজাইন অ্যাসপেক্ট 5টা খেয়াল রাখতে হয়, যেটা হলো সেফটি, সার্ভিসিবিলিটি, ডিউরেবিলিটি, ইকোনমিক, অ্যাস্থেটিক। সেফটি মিনস স্ট্রাকচারকে সেফ হতে হবে, স্ট্রাকচার যেন কোলাপস না করে। সার্ভিসিবিলিটি মিনস স্ট্রাকচার যেন সার্ভিসিবল হয়, মেন তার মানে যে পারপাসে স্ট্রাকচারটা আমার তৈরি করা হয়েছে সেই পারপাস যেন ফুলফিল হয়। লাইক স্কুল বিল্ডিং ছাত্রদের পড়ার জন্য বা টিচারের পড়ানোর জন্য তৈরি করা হয়েছে, তার জন্য সেই পারপাস ফুলফিল হয়। ব্রিজ ভেহিকেল ট্রাভেলের জন্য করা হয়েছে, ঠিক আছে? তো গাড়ি চলাচল যেন ব্রিজে করতে পারে, এমন না হয় ব্রিজটা তৈরি করলে দুদিকে তৈরি হলে মাঝে এমন একটা গ্যাপ বা এমন কিছু একটা পিলার দাঁড় করে দিলে যে ওখান থেকে গাড়ি চলাচল করতে পারছে না, সুতরাং ব্রিজের সার্ভিসিবিলিটি এখানে ফুলফিল হলো না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হয়। ডিউরেবিলিটি মিনস স্ট্রাকচার যেন লং লাস্টিং হয়। ইকোনমিক মিনস স্ট্রাকচার সেফ হবে, ডিউরেবল হবে, সার্ভিসেবল হবে, আর তার সাথে আমার বাজেটের মধ্যেও যেন হয়ে যায়। এমন না আমি সেফটি সার্ভিসিবিলিটি দিকে খেয়াল রাখতে গিয়ে বাজেট অত্যাধিক বাড়িয়ে ফেললাম, তাতে আমার স্ট্রাকচারটা কনস্ট্রাক্ট করাই পসিবল হবে না। আর অ্যাস্থেটিক মিনস স্ট্রাকচারটা যেন দেখতে সুন্দর হয়। অ্যাস্থেটিক অ্যাসপেক্টটা সবার লাস্টে আসে, ঠিক আছে? তো এই 5টা অ্যাসপেক্ট আমাদের খেয়াল রাখতে হয় যে কোনো স্ট্রাকচারাল ডিজাইনে। তো লিমিটেড মেথড অফ ডিজাইনে আমরা একটা টার্ম ইউজ করি, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। তো ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে যখন কোনো মেটেরিয়াল যে স্ট্রেংথের নিচে অনলি 5% স্যাম্পল ফেল করে সেটাকে বলা সেই মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। আরেকবার বলছি, যে স্ট্রেংথের নিচে কোনো মেটেরিয়ালের অনলি 5% স্যাম্পল ফেল করছে সেই স্ট্রেংথটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। ওকে, মানে 95% মেটেরিয়াল ওই স্ট্রেংথটা সার্ভাইভ করে যাবে। তো কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ এফসিকে দিয়ে ডিনোট করা হয়, আর স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথকে এফওয়াই দিয়ে ডিনোট করা হয়। এখানে যে নোটেশন ইউজ হয় সেটাও ওয়ার্কিং স্ট্রেসের থেকে আলাদা। এখন কংক্রিটের গ্রেড বলতে আমরা কী বুঝি, তোমরা অলরেডি কংক্রিট টেকনোলজিতে পড়ে এসছো যে কংক্রিটের M5 to M100 অব্দি গ্রেড হয়। M5টা এখন ইউজ করে না, M10 থেকেই বা M7.5 থেকে ধরা হয়, জেনারেলি M10 থেকেই ধরে, M100 অব্দি হয়, এটা খেয়াল রাখবে যে কংক্রিটের ম্যাক্সিমাম গ্রেড আমাদের IS 456/2000 M100 অব্দি অ্যালাউ করেছে। অ্যাকচুয়ালি IS 456/2000 না, IS 456/2000 অ্যামেন্ডমেন্ট 4 যেটা 2013 এসেছিল সেটা M100 অব্দি অ্যালাউ করেছে। ওকে, তো M4 মিক্স আর তার পাশে যে 20, 30, 40, 55 যা থাকে সেটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ কংক্রিটের, ঠিক আছে? সেটা হচ্ছে এফসিকে। আচ্ছা, এখানে একটা ব্যাপার রয়েছে যে এই এফসিকে যে টার্মটা, মানে M20 বা M30 ধরো না কেন, এই 30 যে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা কার? এটা কংক্রিট মেম্বারের না। যখন আমরা কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করি তখন আমরা 150 mm বা 150 mm বা 150 mm একটা কিউব বানিয়ে নিই। এই কিউবের যে স্ট্রেংথ সেটাই হচ্ছে এই এমের পাশে যে লেখা দেখছো সেটা। লাইক M20 বা M30 বা M40 যে বা M20 ধরো, M20 যে মিক্স প্রপোর্শন ইউজ হয় সেই মিক্স প্রপোর্শনে যদি আমরা 150 কিউব বানাই তাহলে তার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হবে। ওকে, স্টিলের ক্ষেত্রে FY হচ্ছে 415 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, ডিজাইন স্ট্রেংথ হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বাই পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি। এটা এখন খেয়াল রাখো, এটা পরে আমি ডিসকাস করছি। এবার একটা জিনিস বলার রয়েছে, সেটা হলো কিউবের স্ট্রেংথ যদি এফসিকে হয়, কংক্রিট কিউবের স্ট্রেংথ যদি এফসিকে হয়, তাহলে জেনারেল কংক্রিট স্ট্রাকচারের স্ট্রেংথ কত, এই ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত হবে? দেখো, কিউব একটা স্পেসিফিক সাইজে আসে, বাট ইন জেনারেল কংক্রিট স্ট্রাকচার ওই স্পেসিফিক সাইজে আসে না, মানে 150 সাইজে আসে না। সুতরাং এই যে কিউবের জন্য আমরা যে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ টার্মটা ইউজ করছি বা যে ভ্যালুটা ইউজ করছি সেটা নিশ্চয়ই একটা কংক্রিট মেম্বারের জন্য অ্যাপ্লিকেবল হবে না। সেকেন্ড হচ্ছে
কিউবে যখন স্ট্রেস আসে তখন সেটা ইউনিঅ্যাক্সিয়াল ডিরেকশনে আসে, বাট যখন কোনো আমরা রিয়েল লাইফ সিচুয়েশন দেখি, সাপোজ কোনো একটা বিম বা একটা স্ল্যাব, এখানে কখনোই স্ট্রেস ইউনিঅ্যাক্সিয়াল ডিরেকশনে আসবে না, মাল্টি অ্যাক্সিয়াল ডিরেকশনে স্ট্রেস আসে। তো সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ চেঞ্জ হয়ে যাবে নিশ্চয়ই, মানে কিউবের থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এইখানে একটা আমরা কাজ করি, যেটা হলো কিউব ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, কংক্রিট কিউব ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ যদি এফসিকে ধরা হয়, তাহলে কংক্রিট ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হবে এফসিকে বাই 1.5 ইকুয়াল টু 0.67 এফসিকে, ঠিক আছে। আর ডিজাইন স্ট্রেংথ হবে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কংক্রিট বাই পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি, মানে 0.67 এফসিকে বাই 1.5 ইকুয়াল টু 0.45 এফসিকে, ওকে। আচ্ছা, স্টিলের ক্ষেত্রে পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি 1.15 নেওয়া হয়। কেন? স্টিল কারখানাতে ম্যানুফ্যাকচার করা হয়, সেই কারণে কোয়ালিটি কন্ট্রোল বেটার রাখা হয়। আর সেকেন্ড হচ্ছে না এটাই একটা রিজন যে স্টিল যেহেতু কারখানাতে তৈরি করা হয়, তাই বেটার কোয়ালিটি কন্ট্রোল ওখানে মেজার করা হয়, ঠিক আছে। আর প্রবলেমটা হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে কী হয়, কংক্রিট সাইটে প্রিপেয়ার করা হয়, কখনোই কংক্রিট তুমি কারখানায় প্রিপেয়ার করতে পারবে না। তো সাইটে যখন প্রিপেয়ার করা হয় সেখানে হিউম্যান এরর অনেক চলে আসে। তো সেই জন্য কংক্রিটের ক্ষেত্রে পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি 1.5 রাখা হয়, ওকে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক লোড আরেকটা টার্ম আছে। ক্যারেক্টারিস্টিক লোড কি? ক্যারেক্টারিস্টিক লোড হচ্ছে লোডের সেই ভ্যালু যেখানে 95% চান্স থাকে যে স্ট্রাকচারের টোটাল লাইফ স্প্যানে 95% কেসে অ্যাপ্লাইড লোড ওই ক্যারেক্টারিস্টিক লোডকে এক্সিড করবে না, ঠিক আছে। ডিজাইন লোড হচ্ছে ক্যারেক্টারিস্টিক লোড ইন্টু পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি, ওকে। তো IS 456-এ লোড কম্বিনেশন দেওয়া আছে, এই যে টেবিলটা এটা খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ পারপাসে। এখন টেবিলে দুটো জিনিস দেখতে পাচ্ছ, লেফট সাইডে দেখতে পাচ্ছ লিমিট স্টেট অফ কোলাপস, রাইট সাইডে দেখতে পাচ্ছ লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। অ্যাকচুয়ালি লিমিট স্টেট যখন আমি ডিফাইন করলাম তখন কি বললাম, যে কোনো স্ট্রাকচার তখনই কোলাপস করেছে বা ফেল করেছে বলবো যখন সেটা সার্টেন লিমিট ক্রস করছে। এই যে সার্টেন লিমিট বললাম, তখন বললাম পরে ডিসকাস করছে এটা। তো এই সার্টেন লিমিটের মধ্যে লিমিটটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিমিট স্টেট অফ কোলাপস, সেকেন্ড হচ্ছে লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটি। লিমিট স্টেট অফ কোলাপসের মধ্যে পড়ে শিয়ার, টরশন, বেন্ডিং, কম্প্রেশন। আর লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটির মধ্যে পড়ে ডিফ্লেকশন, ভাইব্রেশন, ক্র্যাকিং এটসেট্রা, ওকে। তো লিমিট স্টেট ডিজাইনের সময় আমাদের খেয়াল রাখতে হয় যেন স্ট্রাকচারটা লিমিট স্টেট অফ কোলাপসকেও ফুল স্যাটিসফাই করে আর লিমিট স্টেট অফ সার্ভিসিবিলিটিকেও স্যাটিসফাই করে, মানে কোথাও যেন ফেল না করে, ওকে। তো যখন লিমিট স্টেট অফ কোলাপসকে স্যাটিসফাই করাবো তখন আমরা লোড কম্বিনেশনে তখন আমরা ফ্যাক্টর অফ সেফটি কীরকম নেবো, দেখো তিনটে লোড কম্বিনেশন দেওয়া আছে, একটা ডেড প্লাস লাইভ লোড, একটা ডেড প্লাস উইন্ড লোড, আর একটা ডেড প্লাস উইন্ড প্লাস লাইভ লোড, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা টার্ম মিসিং রয়েছে, এটা তোমরা IS 456-এর টেবিলটাতে প্রপার টার্মটা পাবে। এই উইন্ড সেকেন্ড যে টার্মটা আছে ডেড লোড প্লাস উইন্ড লোড, অ্যাকচুয়ালি এটা উইন্ড লোড না, উইন্ড লোড অর আর্থকোয়েক লোড, ঠিক আছে। আর থার্ড টার্ম হলো ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন্ড লোড অর আর্থকোয়েক লোড। খেয়াল রাখবে উইন্ড লোড আর আর্থকোয়েক লোড কখনো সাইমালটেনিয়াসলি নেওয়া হয় না, আইদার উইন্ড নেওয়া হবে অর আর্থকোয়েক নেওয়া হবে, দুটোর মধ্যে এটা ম্যাক্সিমাম আসবে, সেটাকে আমরা চুজ করব, ওকে। তো ভ্যালুগুলো খুবই ইম্পর্টেন্ট, ভ্যালুগুলোর কাজ আমরা পরে দেখব যখন আমরা ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যেটুকু বললাম সেটা এখানে পুরোটাই ডিফাইন করে দিয়েছে, ওকে। আচ্ছা, কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ কেমন হয়, দেখো এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, ওপরে যে প্যারাবোলিক মানে LSM লেখা আছে যে শেপটা, সেটা হচ্ছে লিমিট স্টেট মেথডে কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ। আর WSM-এ কী হয়, স্ট্রেট লাইন ধরি, লিমিট স্টেটে কী হয়, অ্যাকচুয়ালি নিউট্রাল অ্যাক্সিস থেকে কার্ভটাকে শুরু করা হয়, ফার্স্টে স্ট্রেট লাইন দেন প্যারাবোলিক, ঠিক আছে। আচ্ছা, এখন আসছি আমরা লিমিট স্টেট মেথডের ডিজাইনের অ্যাজাম্পশন অফ লিমিট স্টেট মেথড। লিমিট স্টেট মেথডে টোটাল অ্যাজাম্পশন
এখানে একটা অ্যাজাম্পশন মনে হচ্ছে তোমাদের মিসপ্লেস করেছে। আচ্ছা ঠিক আছে, পরপর বলছি। প্লেন সেকশন রিমেন প্লেন আফটার বেন্ডিং, ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন, কংক্রিটের ম্যাক্সিমাম কম্প্রেশন স্ট্রেন 0.0035 ক্রস করবে না। থার্ড অ্যাজাম্পশন হচ্ছে কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ। দেখো ওপরে যে এফসিকে সেটা দেওয়া আছে যে কার্ভটাতে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ কিউব, কংক্রিট কিউব। তার নিচে 0.67 এফসিকে, সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ কংক্রিট। আর থার্ড যেটা, সেটা হচ্ছে ডিজাইন স্ট্রেংথ কার্ভ অফ কংক্রিট। ঠিক আছে, আচ্ছা। ফোর্থ অ্যাজাম্পশন, টেন্সাইল স্ট্রেংথ অফ কংক্রিট ইজ ইগনোরড। আর ফিফথ অ্যাজাম্পশন বলছে মিনিমাম স্ট্রেন maximum strain in steel at the time of failure shall not be less than 0.002 plus 0.87 FY by ES. তো এই কয়েকটা অ্যাজাম্পশন খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে আসছে আমরা ক্যালকুলেশন অফ লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। তো নিউট্রাল অ্যাক্সিসের লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বলতে কী বোঝায়? দেখো এখানে ফিফথ অ্যাজাম্পশন আর সেকেন্ড অ্যাজাম্পশনে কী বলেছে যে ম্যাক্সিমাম স্ট্রেন ইন কংক্রিট শুড নট বি মোর দেন 0.0035, আর ম্যাক্সিমাম স্ট্রেন ইন, আর 5 নম্বর অ্যাজাম্পশন বলছে ম্যাক্সিমাম স্ট্রেন ইন স্টিল অ্যাট দ্য টাইম অফ ফেলিয়ার শ্যাল নট বি লেস দেন 0.87 FY by ES প্লাস 0.002। ঠিক আছে, তো যখন কংক্রিটের স্ট্রেন এক্স্যাক্টলি 0.0035 আর স্টিলের স্ট্রেন এক্স্যাক্টলি 0.002 প্লাস 0.87 FY by ES, তখন যে আমরা প্রোফাইলটা পাই সেটা হচ্ছে ব্যালেন্স সেকশন প্রোফাইল। এই প্রোফাইলে বা এই সেকশনে যে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ সেটাকে বলা হয় লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। এখানে কী করা হয়েছে দেখো, স্ট্রেন ডায়াগ্রাম ড্র করা হয়েছে। এখানে আমরা কি করেছি, এখানে ত্রিভুজের সর্বসমতা সূত্র কাজে লাগিয়েছি। কাজে লাগিয়ে আমরা ক্যালকুলেট করেছি কি এক্সইউ লিমিট, লিমিটিং ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস ইন টার্ম অফ স্মল ডি। ঠিক আছে, ইন টার্ম অফ স্মল ডি অ্যান্ড FY। এখন এই যে নিচে ছোট্ট টেবিলটা দেখছো, টাইপ অফ স্টিল FY আর এক্সইউ লিমিটিং, এই টেবিলটা IS 456 এ আছে। FE 250 জন্য কত হয় 0.53D, FE 415 0.48D, আর FE 500 0.43D। এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট MCQ পারপাসে। এই টেবিলটা পুরো মুখস্থ রেখে দেবে, এই তিনটে ভ্যালু। ওকে, এখন হচ্ছে স্ট্রেস ডায়াগ্রাম অ্যানালিসিস। এখন একদম রাইট সাইড যে ফিগারটা দেখছো এটা হচ্ছে কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ, মিডলের ফিগারটা হচ্ছে স্ট্রেন ডায়াগ্রাম, আর লেফট সাইডে দেখছো সেটা হচ্ছে সেকশন ডায়াগ্রাম। ঠিক আছে, তো এই যে রাইট সাইড যে স্ট্রেস স্ট্রেন কার্ভটা রয়েছে, এই যে কার্ভের আন্ডারে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে টোটাল কম্প্রেসিভ স্ট্রেস ক্যারিড বাই ইউনিট উইথ অফ কংক্রিট। আরেকবার বলছি, রাইট সাইড যে ডায়াগ্রামটা, সেখানে যে কার্ভের আন্ডারে যে এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে টোটাল কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যারিড বাই ইউনিট উইথ অফ কংক্রিট। তো এটা সিম্পলি এরিয়া ক্যালকুলেট করেছে। এরিয়া ক্যালকুলেট করে আমার এই টোটাল কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালুটা এসছে 0.36 FCK ইন্টু XU। কত এসছে? ভ্যালুটা আসছে 0.36 FCK ইন্টু XU। এখন এখানে বি দিয়ে মাল্টিপ্লাই করেছে কেন? ইউনিট উইথ যদি 0.36 FCK XU নেয়, তাহলে বি উইথ কত দেবে? 0.36 FCK XU ইন্টু বি। ক্লিয়ার? ওকে, আচ্ছা। আর নিউট্রাল অ্যাক্সিস অ্যাক্ট করে আর যে কম্প্রেসিভ যে স্ট্রেসটা রয়েছে সেই স্ট্রেসটা অ্যাক্ট করে কোথায়? টপ ফাইবার থেকে 0.42 XU ডিস্টেন্সে। দেখো এখানে ফিগারে পরিষ্কার দেখিয়ে দেওয়া আছে, এখানে ক্যালকুলেশনে করে দেওয়া আছে। তাহলে উপর থেকে 0.42 XU ডিস্টেন্সে কম্প্রেশন কাজ করছে, আর নিচে টেনশন কাজ করছে কোথায়? স্টিল লেভেলে। তাহলে লিভার আর্মের ভ্যালু কত? কম্প্রেশন আর টেনশনের মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে লিভার আর্ম, সেটা ভ্যালু কত? D - 0.42 XU। এরপরে আমরা আসছি নিউট্রাল অ্যাক্সিস ক্যালকুলেশনে। অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, দেখো আমার সেকশন ব্যালেন্স সেকশন হবে এমন কোনো কথা নেই, আমরা ব্যালেন্স সেকশন বানাতে পারি, বাট রিয়েল কেসে জেনারেলি সেকশনকে আন্ডার রিইনফোর্স রাখা হয়, ব্যালেন্স করে না। তো অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস বের করার সময় খেয়াল রাখবে সবসময় টোটাল কম্প্রেশন ইকুয়াল টু টোটাল টেনশন করবো আমরা। ওকে, তো টোটাল কম্প্রেশন কত দেখলাম একটু আগে? 0.36 FCK XU ইন্টু বি। আর টোটাল টেনশন কত হবে? 0.87 FY ইন্টু AST। AST হচ্ছে এরিয়া অফ স্টিল। ওকে, তো এখান থেকে আমরা XU ক্যালকুলেট করবো। আচ্ছা, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কী করে ক্যালকুলেট করবো? মোমেন্ট অফ রেজিস্ট্যান্স হচ্ছে আইদার C ইন্টু লিভার আর্ম অর T ইন্টু লিভার আর্ম। তা C এর জায়গায় রিপ্লেস করে দাও, T এর জায়গায় রিপ্লেস করে দাও আমরা, আর লিভার আর্ম রিপ্লেস করে দাও উপরের ভ্যালু দিয়ে, আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি। আমরা দুভাবেই ক্যালকুলেট করতে পারি, ডিপেন্ড করছে আমাদের
কী কী ডেটা অ্যাভেলেবেল রয়েছে তার উপর আমরা বেস করে আমরা ডিসাইড করবো যে আমরা কম্প্রেশন সাইড থেকে মোমেন্ট অফ রেস্টেন্স ক্যালকুলেট করবো না টেনশন সাইড থেকে করবো। ঠিক আছে, ঘাবড়াবার কিছু নেই। যদি সব ডেটা অ্যাভেলেবেল থাকে যে কোনো একদিক দিয়ে যাও, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আচ্ছা, ডিফারেন্ট কেসেস যদি বলছে এক্সইউ যদি লেস দেন এক্সইউ লিমিট হয় তাহলে আন্ডার ইনপুট সেকশন, সেক্ষেত্রে এক্সইউর ভ্যালু কত হবে? যদি ব্যালেন্স সেকশন হয় তাহলে এক্সইউ অ্যাকচুয়াল হচ্ছে লিমিটিং ভ্যালু। যদি ওভার ইনপুট সেকশন হয় দেন নিউট্রাল অ্যাক্সিস ডেপথ লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথকে ক্রস করে যায়। বাট ওভার ইনপুট সেকশন আমাদের মোস্ট আনডিজায়ারেবল। কারণ কি? কারণ তোমাদের একটা জিনিস বলছি, সেটা এখানে লেখা দেখতে পাচ্ছি না, বাট এটা তোমাদের বলে রাখছি যে আন্ডার ইনফো সেকশন, ব্যালেন্স সেকশন আর ওভার ইনফো সেকশনের ডিফারেন্সটা দেখো। আন্ডার ইনফো সেকশন হচ্ছে যখন টপ ফাইবারে মানে টপ কম্প্রেশন ফাইবারের ম্যাক্সিমাম স্ট্রেন 0.0035 থাকবে, আর টেনশনে ম্যাক্সিমাম স্ট্রেন গ্রেটার দেন 0.002 প্লাস 0.87 FY/ES থাকবে, তখন সেটা হচ্ছে আন্ডার ইনফো সেকশন। ওকে, ব্যালেন্স সেকশন হচ্ছে যখন ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন 0.0035 থাকবে আর ম্যাক্সিমাম টেন্সাইল স্ট্রেন 0.002 প্লাস 0.87 FY/ES থাকবে এক্স্যাক্ট, তখন হচ্ছে একটা ব্যালেন্স সেকশন। আর ওভার ইনপুট সেকশন হচ্ছে যখন ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেন 0.0035 থাকবে আর ম্যাক্সিমাম টেন্সাইল স্ট্রেন লেস দেন 0.002 প্লাস 0.87 FY/ES থাকবে, তখন সেটাকে বলে ওভার ইনপুট সেকশন। এটা হচ্ছে সেকশনের আন্ডার ইনফোর্স, ব্যালেন্স আর ওভার ইনফোর্স সেকশনের বেসিক ডেফিনেশন। ঠিক আছে, আমরা চেষ্টা করবো সবসময় সেকশনকে আন্ডার ইনফোর্স রাখার, যদি একান্তই পসিবল না হয় আমরা ব্যালেন্স অবধি যেতে পারি, বাট কখনোই ওভার ইনফোর্স নয়। কারণ ওভার ইনফোর্স সেকশন হলে প্রবলেমটা কী হচ্ছে, স্টিল তার ইল্ড ভ্যালু অবধি পৌঁছাতে পারে না। ইল্ডিং মানে হচ্ছে স্টিলের যদি স্ট্রেস স্ট্রেন কার্ভটা মনে করো তোমরা, দেখবে স্টেট উঠলো দিয়ে এক জায়গায় নামলো দিয়ে একটা প্লাস্টিক জোনে ঢুকলো, ওই পোর্শনটা হচ্ছে ইল্ডিং জোন। যখনই ইল্ডিং পৌঁছাবে স্টিল, তখন সে একটা ভিজিবল ডিফ্লেকশন দেবে। আমার যে কোনো কংক্রিট স্ট্রাকচার ম্যাক্সিমাম কেসে বলতে 99% কেসে কংক্রিটের ক্রাশিংয়ে ফেল করে। ঠিক আছে, স্টিল ফেল খুব কম করে। তবুও আমরা স্টিলের ইল্ডিং অবধি কেন পৌঁছাই? কারণ স্টিলের ইল্ডিং অবধি পৌঁছায় সেখানে একটা ভিজিবল ডিফ্লেকশন পাবো। ভিজিবল ডিফ্লেকশন হলে আমাদের প্রপার্টি আমরা বাঁচাতে পারবো, আমরা লাইফ সেভ করতে পারবো। ঠিক আছে, আন্ডার ইনফো সেকশন যথেষ্ট সাফিসিয়েন্ট ডিফ্লেকশন আমাদের ফেলিয়ারের আগে দেখিয়ে দেবে, ব্যালেন্স সেকশনে দেখিয়ে দেবে। ওভার ইনপো সেকশন দেখাবে না, সাডেন ফেলিয়ার হয় ওভার ইনপো সেকশনে, তো সেক্ষেত্রে প্রপার্টি লস, লাইফ লস অনেক বেশি হয়। সেই কারণে আমরা কখনোই কোনো স্ট্রাকচার ওভার ইনফোর্স করবো না, সবসময় আইদার ব্যালেন্স আর আন্ডার ইনফোর্স করবো। ওকে, তো নিচে কিছু সিম্পল এক্সাম্পল রয়েছে, তোমরা এক্সাম্পলগুলো একবার ভালো করে দেখে নিও। এখানে দেখতে পাবে তোমরা আন্ডার ইনফোর্স, ব্যালেন্সটা, ওভার ইনফোর্স সেকশন একটা কম্প্যারিজন দিয়েছে। ঠিক আছে, তো তোমরা এই প্রবলেমগুলো সলভ করো। ওকে, ঠিক আছে, নেক্সট লেকচার হবে আমাদের ডাবল ইনফো সেকশন।